পুরোটাই মায়ায় ঘেরা। আন্টি তুমি না খুব ভালো, তোমার কাছে থাকলে একদম মামা ফিলিংস হয়। তাকে আন্টি বলে ডাকিস, দুষ্টু মেয়ে। সরি। জানিস আমার খুব মেয়ের শখ ছিল। মারুফের পর আনাপ যখন আমার পেটে এলো তখন খুব করে চাইতাম আমার একটা মেয়ে হোক। আমি আর তোদের বাবা মেয়ের নামও ঠিক করে রেখেছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাদের পুনরায় আবার ছেলে দিল। তবে আমার কোনো আফসোস নেই, কারণ তিনি আমাদের একটা নয় দুটো মেয়ে দিয়েছে। তুমি খুব ভালো মা। না, মেয়ে হলে নাম কি রাখতে চেয়েছিলাম জানতে চাইবি না? কি? মায়া। তবে মানাব যখন ছোট ছিল তখন ওকে মাঝে মাঝেই মায়া বলে ডাকতাম, আর ও খুব বিরক্তও হতো। কথাটা বলেই ফারিনা মাহমুদ হাসতে থাকেন। ওনার কথা শুনে মায়াও হাসছে। কথা বলতে বলতে সকালের নাস্তা তৈরি করে ফেলেন ফারিনা মাহমুদ। মানাব তখন বাইরে থেকে ফিরে নিজের রুমে যেতে যেতে বলে, মা আমার খুব খিদে পেয়েছে। তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। মানাব তার রুমে যেতেই পেছন পেছন মায়াও রুমে আসে। তার মানাবের সাথে একটা কথা বলার আছে, যার জন্য মায়া সকাল থেকে তার খোঁজ করছে। সে হাত কচলাতে কচলাতে মানাবের সামনে এসে দাঁড়ায়। মানাব তাকে দেখে বলে, আপনি কি কিছু বলবেন? হ্যাঁ, আজকে একটু বাবার কাছে নিয়ে যাবি বিকেলে? আচ্ছা, রেডি হয়ে থাকবেন। ধন্যবাদ। মেনশন নট। মানাব তার টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে মায়াকে নিয়ে ডাইনিং টেবিলে আসে নাস্তা করার জন্য। সবাই ওদের জন্যই অপেক্ষা করছিল। ফারিনা মাহমুদ সবাইকে খাবার বেড়ে দিতে থাকেন। সবার খাবার খাওয়া শেষ হতেই মায়া তার শাশুড়ির সাথে হাতে হাতে টেবিলের সব কিছু গুছিয়ে দিতে থাকে। এটো প্লেটগুলো সে নিজেই ধুয়ে রেখে দেয়। হাত মুছতে মুছতে মায়া রুমে এসে দেখে মানাব কোথাও যাবার জন্য রেডি হচ্ছে। সে এগিয়ে গিয়ে মানাবকে জিজ্ঞেস করে, কোথাও যাচ্ছিস? বলবো না। কেন? আগে বলুন, আপনি এখন আমাকে তুই বলে সম্বোধন করছেন কেন? তাতে কি? আমাদের সম্পর্কটা কি আগের মতোই আছে? আমি যতই বয়সে আপনার ছোট হই না কেন, এখন আমি আপনার স্বামী। আমি চাই না এই নিয়ে আপনি আমার পরিবার বা বাহিরের কাছে বিচক্ষণ পরিস্থিতিতে পড়ুন। চেষ্টা করব তুমি করে ডাকার। ঠিক আছে, আমি আসছি। মানাব অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। মায়া লাগেজ থেকে তার জামা কাপড়গুলো বের করে আলমারিতে তুলে রাখে। দুদিন ধরে তার অফিসেও যাওয়া হচ্ছে না। তার বাইরে কাজ করা এবারে কেউ অ্যালাউ করবে কি না তাও সে জানে না। এ বিষয়ে মানাবের সাথে সে পরে কথা বলবে বলে ঠিক করেছে। মায়া তার রুম থেকে বেরিয়ে মীরার কাছে আসে। তার এখন 4 মাস চলছে। তখন মীরা বিছানায় শুয়ে ছিল। মায়াকে দেখে সে শোয়া থেকে উঠে বসে। সে গিয়ে মীরার পাশে বসে। দুজনে মিলে গল্পগুজব করতে থাকে। এই সময়টায় ওদের কোনো কাজ নেই গল্প করা ছাড়া। ওদের গল্প করার মাঝেই ফারিনা মাহমুদ মীরার জন্য চালতার আচার বানিয়ে নিয়ে আসেন। সকালেই মীরা ওনার কাছে আচার খাবে বলে আবদার করেছিল। এখন আচার দেখে সে বড্ড খুশি। সকাল সকাল নাস্তা না করেই আহান আজ অফিসে এসেছে। তাকে দেখে বাকি সব এমপ্লয়িরা অবাক হয়ে আছে, কারণ তারা জানতো কাল আহানের বিয়ের দিন ছিল আর আজ রিসেপশনের অনুষ্ঠান হবার কথা। এমন সময় তাকে অফিসে দেখে সবাই এভাবে দেখছে। আহান কারো দিকে কোনো খেয়াল না করে নিজের কেবিনে চলে যায়। আহান মায়ার এই অফিসে জয়নিংয়ের ফাইলটা দেখতে থাকে। রাতে মানাব আর মারুফ ক্লান্ত হয়ে বাসায় ফিরে আসে। ওদের শোরুমে কাজ নিয়ে কিছুটা চাপের মাঝে আছে। মানাব রুমে এসে দেখে মায়া কারোর সাথে ফোনে কথা বলছে। সে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে দেখে মায়া তার জন্য টি শার্ট আর ট্রাউজার বিছানার উপর রেখে গেছে। মানাব চেঞ্জ করে রুম থেকে বের হয়। রাতের খাবার খেয়ে যে যার রুমে চলে যায়। আজ আর মায়ার তার বাবার সাথে দেখা করে হয়ে ওঠে না। মানাব মায়ার সামনে এসে বলে, সরি। কেন? আমি আপনাকে বাবার সাথে দেখা করতে পারিনি, তাই। কোনো ব্যাপার না, কিছুক্ষণ আগেই বাবার সাথে ফোনে কথা বলেছি, পরে দেখা করে নেব। আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ। আপনি তো আগে আহানদের অফিসে চাকরি করতেন। আমি চাই আপনি আমাদের অফিসে জয়েন করুন। আমি চাই না আমার স্ত্রী অন্যের হয়ে কাজ করুক, আর আমি এও চাই না সংসারের চাপে আমার স্ত্রী তার সমস্ত স্বপ্ন বা ইচ্ছে জলাঞ্জলি দিক। এই ব্যাপারে আমি তোমার সাথে কথা বলবো বলে ভেবে রেখেছিলাম।
বাংলাদেশ থেকে ফিরে আসার পর রুহানি তার পরিবারের কারোর সাথে তেমন একটা কথা বলেনি। কথা না বলার কারণটা সবার কাছে বেশ পরিষ্কার। রুহানির বাবা বেশ অনেকবার চেষ্টা করেছেন মেয়ের সাথে কথা বলার, তবে সে ব্যাপারটাকে পুরোপুরিভাবে উপেক্ষা করেছে। রুহানি আহানকে বড্ড মিস করছে, তাই সে তার বাবাকে সোজাসাপটাভাবে জিজ্ঞেস করে, তোমরা তো চাও আমি হ্যাপি থাকি, তাহলে আমাকে আহানের কাছে যেতে দিচ্ছ না কেন? পাপা, আই লাভ হিম অ্যান্ড আই নো হি লাভ মি। প্লিজ পাপা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এই নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না। রাগে কান্না করতে করতে রুহানি নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। তার বাবা রাশেদ চৌধুরী নির্বিকার দৃষ্টিতে মেয়ের যাওয়ার পানে তাকিয়ে থাকেন। একটা মাত্রই মেয়ে ওনার, বড্ড ভালোবাসেন মেয়েকে তিনি। মেয়েকে নিয়ে খুব দোটানায় আছেন তিনি। মেয়ের ভালো করতে গিয়ে মেয়েটাকেই কষ্ট দিয়ে ফেলেছেন না তো? এই ভাবনাটাই দিনকে দিন গ্রাস করছে ওনাকে। সকালে ঘুম থেকে উঠতেই মানব মায়াকে নিয়ে তার বাবার বাসায় আসে। দুদিন পর মেয়েকে কাছে পেয়ে খুব খুশি হন মাহবুব আলম। মায়া আর মানবকে দেখা মাত্রই বুকে টেনে নেন তিনি। মায়াও দুদিন পর তার বাবাকে হাসি খুশি দেখতে পেয়ে খুব ভালো লাগছে। বাবা, আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বাবা, বলো। উনি এখন এখানে থাকে না, আর আপনাকেও একা থাকতে হয়। তাই বলছিলাম কি, যদি আপনি আমাদের সঙ্গে একসাথে থাকেন। তা হয় না বাবা, মেয়ের শ্বশুর বাড়ি গিয়ে থাকাটা বড্ড বেমানান। বাবা ঠিকই বলেছে মানব, তবে আমি বাবাকে আমাদের বাড়ির সামনেই কোথাও বাসা ভাড়া করে দেব। তাই ভালো হবে, তাহলে প্রতিদিন একবার হলেও তোদের চোখের দেখা দেখতে পাবো। আচ্ছা, এসব কথা পরেও হবে, আমি নাস্তা বানিয়ে আনি। মায়া তার ওড়নাটা কোমরে গুজে রান্নাঘরের দিকে ছুটে। মাহবুব আলম মানবের সঙ্গে বসে কথা বলছেন। কিছুক্ষণ পর মায়া তার বানানোর নাস্তাগুলো টেবিলে সাজাতে থাকে। তিনজন একসাথে বসেই খাবার খেতে থাকে। মায়া তার বাবার জন্য দুপুরের এবং রাতের খাবার রান্না করে ফ্রিজে রেখে দিয়ে যায়। রাস্তায় মায়া আর মানব একই সাথে হেঁটে বাড়ি ফিরছিল। এমন সময় মায়ার ফোনে অচেনা নাম্বার থেকে কল আসে। অচেনা নাম্বার থেকে কল আসায় মায়া দুবার কল কেটে দেয়। এর পরের বার কল আসাতে মানব তার হাত থেকে মোবাইলটা নিয়ে নেয়। কল রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম, কে বলছেন? আহান বলছি। ও হ্যাঁ, বলুন। মায়ের সাথে কথা বলা যাবে? না, যা বলার আমার কাছেই বলুন। মায়াকে বলে দেবে ও যেন আমাদের অফিসে আর না আসে। এই কথাটা আপনি না বললেও হতো, কারণ আমি এমনিতেও আমার স্ত্রীকে অন্যের অধীনে কাজ করতে দিতাম না। সে যাই হোক, আমার বলার কাজ আমি বলে দিলাম। ধন্যবাদ, ভালো থাকবেন। বলে কল কেটে দেয় মানব। মায়া পাশেই দাঁড়িয়ে এতক্ষণ সে সব কথাই শুনছিল। কোনো একটা কারণে মায়ের মনটা বেজায় খারাপ হয়ে যায়। মানব মায়ার হাত ধরে কিঞ্চিত চমকে মায়া মানবের দিকে তাকায়। মানব মায়াকে নিয়ে হাঁটতে থাকে। কিছুটা রাস্তা হেঁটে গিয়ে মানব একটা রিক্সা দাঁড় করায়। এরপর দুজন রিক্সায় চড়ে বাড়িতে চলে আসে। বিকেলের দিকে আকাশটা মেঘলা করে। আকাশে মেঘ করার পাশাপাশি বাতাসও বইছে। মায়া চুপ করে বেলকনিতে দাঁড়িয়ে আছে। বাতাসে চুলগুলো বারবার এলোমেলো হয়ে যাচ্ছে। তার এদিকে কোনো ভ্রুক্ষেপে নেই। সকালে মানব মায়াকে বাড়িতে পৌঁছে দিয়ে রেডি হয়ে অফিসে চলে যায়। এই সময়টাতে তার ভীষণ বোরিং ফিল হচ্ছে। দুপুরের খাবার খেয়ে মীরা ঘুমিয়ে আছে। মারুফ আর মানব অফিসে আছে। শামীম মাহমুদের কিছুদিন ধরে শরীরটা ভালো না, তাই তিনি অফিসে খুব একটা যান না। এবার চাইছেন দুই ছেলেকে সব দায়িত্ব বুঝিয়ে দেবেন। শামীম মাহমুদ ঘুমাচ্ছেন। আকাশটা মেঘলা দেখে ফারিনা মাহমুদ রুম থেকে বের হন। ছাদে কাপড় শুকাতে দিয়েছিলেন তিনি। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই পিছন থেকে মায়া ডাক দেয়, মা, কোথায় যাচ্ছ? ছাদে কাপড় দিয়েছিলাম, আকাশে মেঘও করেছে, বৃষ্টিও হতে পারে, তাই কাপড়গুলো আনতে যাচ্ছি। কথাটা বলে উনি ছাদের দিকে যেতে থাকেন। মায়া ওনার পেছনে যায়। দুজনে একই সঙ্গে কাপড় নিয়ে চলে যায়। কিছুক্ষণ পরেই আকাশ থেকে মেঘের বর্ষণ শুরু হয়ে যায়। মায়ার খুব ইচ্ছে করছে আজ বৃষ্টিতে ভিজতে। যেই ভাবা সেই কাজ, দৌড়ে ছুট লাগায় ছাদে যাওয়ার জন্য। বিকাল এখন 4:30। তবে মেঘের কারণে মনে হচ্ছে এখনই সন্ধ্যা নেমে যাবে। মায়া দুহাত মেলে বৃষ্টি উপভোগ করছে। অনেকক্ষণ বৃষ্টিতে ভিজে হালকা শীত অনুভব করে সে। কাঁপতে কাঁপতে নিচে চলে আসে। ওয়াশরুমে গিয়ে একেবারে গোসল করেই বের হয় মায়া। এরপর থেকে শুরু হয় তার হাঁচি দেওয়া।
এই মুহূর্তে এক কাপ চা খাওয়াটা ভীষণভাবে প্রয়োজন তার জন্য। রান্নাঘরে এসে নিজের জন্য এক কাপ আদা চা দিয়ে চা বানায় সে। রুমে এসে বিছানায় বসে বসে খেতে শুরু করে। কিছু সময় পর হাঁচি দেওয়াটা থেমে যায়। রাতে 11:30টার দিকে মানাফ আর মারুফ বাসায় ফেরে। মানাফ রুমে ফিরে এসে দেখে মায়া কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। মানাফ ওয়াশরুম দিয়ে ফ্রেশ হয়ে আসে, এসে দেখে এখনো মায়া শুয়েই আছে। মানাফ তার কাছে এসে ডাকতে শুরু করে। সে মায়ের কপালে হাত রাখলে ভীষণ তাপ অনুভব করে, তার মানে মায়ার জ্বর এসেছে। মানাফ মায়ের মাথার কাছে বসে তাকে ঘুম থেকে জাগিয়ে বিছানায় আটশোয়া হয়ে বসায়। জ্বরের কারণে মায়া প্রায় ঘোরের মাঝে রয়েছে, হিতাহিত জ্ঞানশূন্য হয়ে রয়েছে। চোখ ছোট ছোট করে মানাফের দিকে তাকায় সে। মানাফ তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়, রান্নাঘর থেকে একটি বাটি নিয়ে আসে, সাথে করে বড় একটা টুকরো কাপড়ও নিয়ে আসে। তাকে বাটি নিয়ে রুমে যেতে দেখে ফারিনা মাহমুদ জিজ্ঞেস করেন, কি হয়েছে মানাফ, বাটি নিয়ে রুমে যাচ্ছিস কেন? মায়ের ভীষণ জ্বর এসেছে। মেয়েটার জ্বর এসেছে আর আমরা কেউ জানি না? রাতের খাবার খাওয়ার সময় তো স্বাভাবিকই ছিল। বুঝতে পারছি না। মানাফের সঙ্গে ফারিনা মাহমুদও ওদের রুমে আসে। মানাফ গিয়ে মায়ের কপালে জলপট্টি লাগিয়ে দিতে থাকে। রাতে সবার সাথেই অল্প কিছু খাবার খেয়ে নিয়েছিল মায়া, তাই মানাফ তাকে জ্বরের ওষুধ খাইয়ে দেয়। ফারিনা মাহমুদ টেবিলে মানাফ আর মারুফের জন্য খাবার বাড়তে থাকেন। খাওয়া দাওয়া শেষ করে মানাফ রুমে এসে দেখে মায়া ঘুমিয়ে আছে। সেও লাইট অফ করে মায়ার পাশে শুয়ে পড়ে, তবে যথেষ্ট দূরত্ব বজায় রেখে। ক্লান্ত থাকার কারণে কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে পড়ে সে। সকালে মায়া ঘুম থেকে উঠে নিজের উপর ভার কিছু অনুভব করে। চোখ পিটপিট করে তাকিয়ে দেখে মানাফ তার বুকে মাথা রেখে শুয়ে আছে। মুহূর্তেই মায়া যেন আকাশ থেকে পড়ে। হাত দিয়ে মানাফকে সরানোর চেষ্টা করে, কিন্তু সে বারবার ব্যর্থ হয়। কিছুক্ষণ পরেই মায়ের মনে হতে থাকে এখনই মানাফের ঘুম ভেঙে যাবে, তাই সে চট করে চোখ বন্ধ করে ফেলে, কারণ সে চায় না মানাফ জেগে গিয়ে অস্বস্তিকর কোনো পরিস্থিতির সৃষ্টি হোক। মানাফ চোখ পিটপিট করে তাকিয়ে দেখে সে নিজে থেকে মায়াকে জড়িয়ে ধরে আছে। তাড়াতাড়ি করে সে দূরে সরে যায়। সরে না আসলে মায়া যে তাকে ভুল বুঝবে। মানাফ একবার মায়ার কপালে হাত স্পর্শ করে বোঝার চেষ্টা করে এখনো জ্বর আছে কিনা। না, এখন জ্বর নেই বললেই চলে। তাই সে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে চলে যায়। সে চলে যেতেই মায়া চোখ খুলে তাকায়। মানাফের এমন কাণ্ডে মায়ার খুব হাসি পায়। দুপুরে মায়া বেলকনিতে দাঁড়িয়ে ভেজা টাওয়ালটা রোদে শুকাতে দিচ্ছিল। এই সময় বাড়িতে তার শাশুড়ি, সে আর মীরাই আছে। স্বামী মাহমুদের একটা কাজ থাকায় ওনাকে আজ না চাইতেও অফিসে যেতে হয়েছে। সকালে অফিসে যাবার পর মানাফের সাথে মায়ার আর কথা হয়নি। বেলকনির গ্রিল ধরে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে সে। তুই কি এখনো আয়ন ভাইয়াকে ভালোবাসিস মায়া? মীরার কথায় মায়া কিছুটা চমকে গিয়ে তাকায়। মীরা নির্বিকার হয়ে তার দিকেই তাকিয়ে আছে, হয়তো উত্তরটা শোনার আশায়। সে মনে মনে তার উত্তরটাকে সাজিয়ে নেয়। তারপর একটু কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি সব মিথ্যে মরিচিকার পেছোটান ছেড়েই মানাফকে বিয়ে করেছি। মানাফ আমার স্বামী, ও ব্যতীত অন্য কারো কথা মনে আনাও পাপ। আমি যথেষ্ট চেষ্টা করছি এই সম্পর্কটাকে মানিয়ে নেবার। তুই জানিস তোর এই কথাটা শুনে আমার কত ভালো লেগেছে। একদিন তুই অনেক সুখী হবি, আমার কথা মিলিয়ে নিস। মীরার কথায় মেয়েকে হাসি দেয় মায়া। দুজনে বেলকনিতে দাঁড়িয়েই কথা বলছিল এতক্ষণ। মায়া মীরার হাত ধরে রুমের ভিতর নিয়ে আসে। জানালার ফাঁক দিয়ে বিকেলে রোদ এসে পড়েছে টেবিলের উপর। আহার মাথায় হাত দিয়ে তার কেবিনেই বসে আছে। কোনো কাজেই মন বসাতে পারছে না সে। আজ সকালে সে মানাফ বলেছিল মায়া যেন তাদের অফিসে না আসে, আর আজই তাদের এমন একটা কাজের অফার এসেছে যে তাদের এখন মায়াকে প্রয়োজন। আর মাথায় হাত দিয়ে বসে বসে ভাবছে তার এখন কি করা উচিত। এমন সময় তার ফোনে কল আসে, যা দেখে তার চোখ মুখে বিরক্তির ছাপ ফুটে ওঠে। ফোনটা পরপর অনেকবার বাজতেই থাকে, তবে সে একটি বারও দেখে না। মানাফ তার ব্যস্ত সময়ের মাঝে মায়ার জন্য সময় বের করে বাসায় আসে। মায়া তখন ড্রয়িং রুমে ফারিনা মাহমুদের সাথে বসেছিল। তাকে দেখা মাত্রই মানাফ গম্ভীর কণ্ঠে মায়াকে রুমে আসার জন্য বলে। মায়া উঠে তার পিছন পিছন রুমে যায়। মানাফ মায়ার হাতে একটা প্যাকেট ধরিয়ে দেয় আর বলে, তাড়াতাড়ি রেডি হয়ে নিন, আমরা বের হব। কোথায় যাব?
সারপ্রাইজড। মায়া প্যাকেটটা খুলে ভিতরে নীল রঙের শাড়ি দেখতে পায়। সে শাড়িটা হাতে নিয়ে দেখতে শুরু করলে মানাব তাকে রেডি হবার জন্য তাড়া দিতে থাকে। মায়া তার যাবতীয় জিনিস নিয়ে ওয়াশরুমে চলে যায়। যাবার আগে মানাফের একটা কথা তার কানে ভেসে আসে। শাড়ির কুচটা কিন্তু আমি ঠিক করে দেব। আয়নার সামনে বসে মায়া রেডি হচ্ছে। হালকা করে সেজেছে সে, লম্বা চুলগুলোকে খোপা করে রাখা, দুহাতে নীল রাঙা রেশমি কাচের চুড়ি। মানাফ দরজার কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, হাতে তার বেলি ফুলের মালা। হয়তো সে মায়াকে দেবে বলেই নিয়ে এসেছে। অপলক দৃষ্টিতে মায়াকে দেখছে সে। মায়া, আপনি খুব সুন্দর। মানাফের গলার আওয়াজে মায়া দরজার দিকে তাকায়। সে আজ হলুদ রঙের পাঞ্জাবি পরেছে। মায়া তাকানোতে মানাফ তার দিকেই এগিয়ে আসে। হাতে থাকা বেলি ফুলের মালাখানা তার খোপায় সযত্নে পরিয়ে দেয়। মায়া এখনও ড্রেসিং টেবিলের সামনেই বসে আছে। মানাফ ধীর পায়ে মায়ার সামনে এসে হাঁটু গেড়ে বসে, পাঞ্জাবির পকেটে হাত দেয়। মায়া চুপচাপ চোখ ছোট ছোট করে মানাফের কাণ্ড দেখছে। একজোড়া রূপোর নুপুর বের করে তার পায়ে পরিয়ে দেয় মানাফ। নুপুর জোড়া মায়ার খুব পছন্দ হয়। মনে 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 মানাফের পছন্দের প্রশংসা করতে থাকে সে। মানাফ মায়াকে বসা থেকে উঠিয়ে দাঁড় করায় আর বলে, এবার পারফেক্ট, চলুন যাওয়া যাক। ওরা দুজন ফারিনা মাহমুদের কাছ থেকে বিদায় নিয়ে বাইরে বেরিয়ে আসে। মানাফ আজ তার বাইক বের করে না। সে আজ মায়াকে নিয়ে রিস্কায় চড়ে ঘুরতে চাইছে। রিস্কা নিজের মতো করে চলছে। মানাফ এক হাতে মায়ার বাহু আঁকড়ে ধরে বসেছে, আর অন্য হাতে শাড়ির আঁচল নিয়ে রেখেছে, যাতে করে অসাবধানতা বশত রিস্কার চাকায় না আটকে যায়। মানাফের এই ছোট্ট কেয়ারগুলো মায়ার ভালোই লাগছে। মানাফ সামনের দিকে তাকিয়েই বলে, আজকের দিনটা না হয় আমরাই, হিমু আর রূপা। রুহানি সেই যে তার রুমে দরজা লাগিয়েছিল আর খোলেনি। রাশেদ চৌধুরী এবার খুব টেনশন করছেন মেয়ের জন্য। রুহানির মা নাফিসা চৌধুরী তো ইতিমধ্যেই কান্না শুরু করে দিয়েছেন। রাশেদ চৌধুরী রুহানির রুমের দরজায় বারবার কড়া নাড়ছে। রুহানির দরজা খোলার কোনো নামগন্ধই নেই। এবার তিনি সিদ্ধান্ত নেন দরজা ভেঙে ফেলবেন। যেই ভাবা সেই কাজ। দুজন সার্ভেন্টকে দিয়ে দরজা ভাঙতে শুরু করেন। কিছুক্ষণ পরে এই দরজা খুলে যেতেই ওনারা সবাই হুড়মুড় করে রুমে আসেন। নাফিসা চৌধুরী মেয়েকে দেখে একটা চিৎকার দিয়ে জ্ঞান হারান। দৌড়ে মেয়ের কাছে গিয়ে কোলে তুলে নেন রাশেদ চৌধুরী। এই মুহূর্তে ওনাদের হসপিটালে যেতে হবে। সন্ধ্যা হয়ে আসলে ওরা বাসায় চলে আসে। মায়া বাসায় এসেই দেখতে পায় মিতুল আহমেদ এবং আশা ড্রয়িং রুমে বসে ফারিনা মোহাম্মদ আর মীরার সঙ্গে কথা বলছেন। আশা মায়াকে দেখা মাত্রই বসা থেকে উঠে দাঁড়িয়ে তার কাছে আসে। মানাফ আশাকে ভালো মন্দ জিজ্ঞেস করে। তারপর মিতুল আহমেদকে সালাম জানিয়ে রুমে চলে আসে। জামা কাপড় পাল্টে পুনরায় আবার ড্রয়িং রুমে ফিরে আসে। এই মুহূর্তে এখানে না থাকলে অতিথিদের অসম্মান করা হবে। মিতুল আহমেদ মায়ার কাছে গিয়ে বলেন, মারে, আমাকে ক্ষমা করে দিস। স্বার্থপরতার ভ্রম আমার মধ্যে জেগে বসেছিল। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গিয়েছিলাম। শুধু নিজেদের কথাই ভাবছিলাম সেদিন। তোমার ক্ষমা চাইতে হবে না ফুপিমণি। তোমরা যা ঠিক মনে করেছিলে সেটাই করেছো। আমি কিছু মনে করিনি। তুই সত্যি বলছিস তো মা? তোমরা বসো, আমি আসছি। মায়া তার রুমে এসে শাড়িটা পাল্টে নিয়ে 3 পিস পরে নেয়। এরপর নিচে এসে রান্নাঘরে গিয়ে কিছু নাস্তা বানাতে শুরু করে দেয়। মানাফ এসে তাকে কাজে সাহায্য করতে থাকে। ফারিনা মাহমুদ সোফায় বসে কথা বলছেন। নাস্তা বানানোর দায়িত্বটা তিনি মায়ার মানাফকে দিয়েছেন আজ। রাতে সবাই একসাথেই খাওয়া দাওয়া করে। মায়া আর তার শাশুড়ি মিলে খাবার টেবিল পরিষ্কার করে। এইটু প্লেটগুলোকে ধুয়ে রেখে দেয়। এরপর রুমে এসে দেখে মানাফ বিছানার একপাশে শুয়ে আছে। মায়া গিয়ে তার ওই পাশে শুয়ে পড়ে। মানাফ মায়ার হাত ধরে বলে, আমাদের এই সম্পর্কটাকে মানিয়ে নেওয়ার জন্য আমি আপনাকে যথেষ্ট সময় দেব, তবে দিন শেষে যেন ভালোবাসাটা আমাদেরই হয়। আমি আপনার সবচেয়ে কাছের একজন হতে চাই, যাকে নির্দ্বিধায় আপনি আপনার মনের সকল কথা বলতে পারবেন, যার সাথে নিজের সব দুঃখ কষ্ট অভিযোগ অভিমান সব কিছু ভাগাভাগি করতে পারবেন। আমরা কি পারি না আমাদের এই পবিত্র সম্পর্কটাকে আরও এক ধাপ এগিয়ে নিতে? ড্রিম লাইটের আবছা আলোয় মায়া অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে মানাফের কথাগুলো শুনে যাচ্ছে। তুলনায় তার থেকে মানাফের ম্যাচুরিটি বেশি। তাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে মানাফ জিজ্ঞেস করে,
এত কী ভাবছেন মায়া? ভাবছি স্বামী স্ত্রীর মাঝে বেশি দিন দূরত্ব রাখতে নেই। কথাটা বলে মায়া মানবের সন্নিকটে যায়। মানব তার কাজে অবাক হয়ে যায়। সে ভাবতেও পারেনি মায়া তাকে এত তাড়াতাড়ি মেনে নেবে। খুশিতে আপ্লুত হয়ে সে মায়াকে জড়িয়ে ধরে। যখন বুঝতে পারে সে কি করে বসেছে, তখন আবার মায়াকে ছেড়ে দেয়। মায়া নিজ থেকেই মানবের বুকে মাথা রাখে। আল্লাহ তাআলা চেয়েছেন বলেই তোমার আর আমার বিয়েটা হয়েছিল। আমি চাই না কোনো তৃতীয় ব্যক্তির জন্য আমাদের সম্পর্কে দূরত্ব বজায় থাকুক। আমি দ্বিতীয়বার তোমায় ভালোবাসতে চাই। প্লিজ আরও একবার বলুন, আপনি আমাকে ভালোবাসতে চান? ভালোবাসতে চাই তোমায়। কথাটা শোনো মাত্রই মানব মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে, যেন ছেড়ে দিলেই অন্য কেউ এসে তাকে নিয়ে চলে যাবে। রাতটা দুজনের এভাবেই কেটে যায়। খুব সকালে মায়ার আগে মানবের ঘুম ভেঙে যায়। আড়মোড়া ভেঙে চোখ মেলে তাকায় সে। পাশেই মায়া গভীর ঘুমে আচ্ছন্ন। মানব আস্তে করে মায়ার মুখের সামনে আসে। এলোমেলো চুলগুলো কপাল থেকে সরিয়ে দেয়। মায়া কিছুটা নড়ে চড়ে আবার ঘুমিয়ে পড়ে। মানব তার কপালে আলতো করে ছুঁয়ে দিয়ে মায়াকে ডাকতে থাকে। কয়েকবার ডাকার পর মায়ার ঘুম ভেঙে যায়। মানব তাকে বলে, আজান পড়ে গেছে, উঠুন, দুজনে একসাথে নামাজ আদায় করে আজকের দিনটা শুরু করি। উঠছি। কানাডা। রাত 10টার দিকে রুহানির জ্ঞান ফেরে। মেয়ের এমন অবস্থায় রাশেদ চৌধুরী এবং নাফিসা চৌধুরী একদমই ভেঙে পড়েন। একটা মাত্রই আদরের মেয়ে ওনাদের। তার কিছু হয়ে গেলে ওনারা নিজেদের কিছুতেই ক্ষমা করতে পারবেন না। কাল সকাল থেকেই রুহানি নিজেকে তার রুমের মধ্যে বন্দি করে রেখেছিল। বাবার সাথে চেঁচামেচি করার পর রুহানি তার রুমে এসে একবার আহানকে কল করে, কিন্তু অপর পাশ থেকে কল রিসিভ হয় না। রাতে যখন তাকে ডাকাডাকি করা হয়, তখন তার কোনো সাড়া শব্দ না পেয়ে নাফিসা চৌধুরীর মন মেয়ের জন্য বড্ড ছটফট করতে শুরু করে। এরপর যখন দরজা ভেঙে ওনারা রুহানির রুমের ভিতর যায়, তখন সবাই দেখে ফ্লোরে রক্ত, আর রুহানি মেঝেতে নিশ্চেত অবস্থায় পড়ে আছে। মেয়ের এমন অবস্থা দেখে নাফিসা চৌধুরী জ্ঞান হারান। রাশেদ চৌধুরী তাড়াতাড়ি করে মেয়েকে কোলে করে বাড়ির বাইরে বের হন। এরপর গাড়িতে করে হসপিটাল অবধি চলে যান। রাত পেরিয়ে সকাল হয়। সকাল পেরিয়ে রাত হয়ে যায়, তবু রুহানির জ্ঞান ফেরে না দেখে তার বাবা খুব ভয় পেয়ে যান। রুহানি চোখ মেলে তাকিয়ে দেখে তার মামা বাবা দুজনেই তার মাথার কাছে বসে আছে। দুজনের চোখ মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট বিদ্যমান। মেয়েকে চোখ মেলে তাকাতে দেখে রাশেদ চৌধুরী দ্রুত রুহানিকে জড়িয়ে ধরে। প্রিন্সেস, আর কখনো এমন করবা না। তোমার কিছু হয়ে গেলে আমরা কি করে বাঁচতাম? তুই একবারও আমাদের কথা ভাবলি না মা? বেশ, আমরা আহানের সাথে তোমার বিয়ে দিব। তুমি একটু সুস্থ হও, আমরা খুব দ্রুত বাংলাদেশে যাবার ব্যবস্থা করব। রুহানি কোনো কথা বলছে না দেখে তার বাবা বলেন, মাম্মা, পাপ্পার সাথে কথা বলবে না? রুহানি তখনও চুপ করেই কান্না করতে থাকে। রুহানির জ্ঞান ফিরেছে শুনে ডাক্তার একবার এসে তার চেক আপ করে যান। ডক্টর বলেছেন কাল সকালেই তাকে বাসায় নিয়ে যেতে পারবেন ওনারা। রুহানিকে হালকা কিছু খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দেন নাফিসা চৌধুরী। রাশেদ চৌধুরী পাশেই বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। আজ অফিস বন্ধ থাকায় মানব আর মারুফ দুজনেই বাসায় রয়েছে। মানব আজ জেদ ধরেছে সে রান্না করবে। মারুফও সাথে তাল মিলিয়েছে। মীরার শরীরটা একটু দুর্বল থাকায় সে তার রুমেই শুয়ে আছে। ফারিনা মাহমুদ, শামীম মাহমুদ ড্রয়িং রুমে বসে আছেন। মায়া মীরার জন্য ডিম সিদ্ধ আর কিছু ফল নিয়ে যায়, সাথে এক গ্লাস দুধও আছে। খাবারগুলো দেখে মীরা নাক মুখ কুঁচকে ফেলে। মানে হচ্ছে তার এই খাবারগুলোকে খুব একটা পছন্দ হয়নি। মায়া তাকে জোর করে হলেও কিছুটা খেয়ে নিতে বলে। তার কথা মীরা অল্প অল্প করে খাবার খেয়ে নেয়। মায়া মীরাকে নিয়ে রুম থেকে বের হয়ে এসে দেখে তার বাবা ড্রয়িং রুমে বসে ফারিনা মাহমুদ এবং ওনার স্বামী শামীম মাহমুদের সাথে কথা বলছেন। বাবাকে এখানে দেখতে পেয়ে মায়া খুব খুশি হয়ে যায়। এরপর সবাই একসাথে খেতে বসে। মানব আর মারুফের রান্না করা খাবার সবারই খুব ভালো লাগে। সকলে খুব প্রশংসা করে খাবারের। সেদিন মাহবুব আলম সকলে জোরাজোরিতে মেয়ে শ্বশুরবাড়ি থাকতে রাজি হয়ে যান। কেটে যায় আরও 2 দিন। রুহানি এখন সুস্থই আছে, তবে হাতের কাটা জায়গাটা ব্যথা রয়েছে এখনও। রাশেদ চৌধুরী কালই ওনাদের জন্য বাংলাদেশ যাবার টিকিট কেটে নিয়েছেন। আজই ওদের ফ্লাইট। ওনারা ইতিমধ্যে এয়ারপোর্টে পৌঁছে গেছেন। তারপর 3 জনেই প্লেনে উঠে পড়েন।
রুহানি তার সিটে হেলান দিয়ে আছে। সে শুধু একটা কথাই চিন্তা করছে, আহান যদি তাকে মেনে না নেয় আর ভালো না বাসে তখন সে কি করবে। মেয়েকে এভাবে চুপ করে থাকতে দেখে নাফিসা চৌধুরী বলেন, কি হয়েছে মা, শরীর কি খারাপ লাগছে? না। কিছু খাবে? কথাটা বলে রাশেদ চৌধুরী ওনার সাথে করে আনা খাবার রুহানির হাতে দেন। তার এখন কিছু খেতে ইচ্ছে করছে না, তাই সে খাবারটা তার বাবাকে ফিরিয়ে দেয়। কিছুক্ষণ পরে প্লেন চলতে শুরু করে। খালি বাড়িতে ফারিনা মাহমুদ আর মায়া ছাড়া আর কেউই নেই। মীরাকে নিয়ে মারুফ চেক আপ করাতে গেছে। মানব অফিসে নতুন, তাছাড়া একা হাতে সব কাজ সামলাতে পারবে না বলে শামীম মাহমুদও আজ অফিসে গেছেন। ফারিনা মাহমুদ ওনার রুমে মাথা ধরে বসে আছেন। বেশ অনেকক্ষণ ধরেই উনি মাথা ব্যথায় তড়পাচ্ছেন। মায়ার অসুবিধের কথা ভেবে তিনি তাকেও ডাকছেন না। অন্যদিকে মায়ার একা একা খুব বোর ফিল হচ্ছিল। এমনিতে এ বাড়িতে মীরা আর তার শাশুড়ি ফারিনা মাহমুদের সাথেই সারাদিন কেটে যায়। তবে এই সময় একা থাকতে ভালো লাগছে না বিধায় সে তার শাশুড়ি মায়ের সাথে বসে বসে গল্প করবে ভেবেই ফারিনা মাহমুদের রুমে যায়। রুমে এসে থেকে ফারিনা মাহমুদ মাথায় হাত ধরে বসে আছে। সে ওনার পাশে গিয়ে বসে জিজ্ঞেস করে, কি হয়েছে মা তোমার? আমি প্রচন্ড ব্যথা করছে। তোমার মাথা ব্যথা করছে আর তুমি আমাকে ডাকলে না পর্যন্ত? তোর অসুবিধে? থাক, আর বলতে হবে না, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। মায়া তাড়াতাড়ি করে তার রুমে এসে মাথা ব্যথার ওষুধ নিয়ে যায় ফারিনা মাহমুদের কাছে। টেবিল থেকে এক গ্লাস পানি ঢেলে ওনার হাতে দেয়। উনি ওষুধটা খেয়ে নেন। মায়া ওনার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আসে। ফারিনা মাহমুদ তা খেতে শুরু করেন। কেটে যায় বেশ কিছুদিন। আজ মানাফ মায়াকে নিয়ে তাদের অফিসে এসেছে। তাদের শোরুমে ড্রেস ডিজাইনের একটি ডিল হয়েছিল, যা মানাফ নিজেই পূরণ করেছিল। সে এই কাজটা মায়াকে দিয়েছিল। সে জানতো মায়া খুব ভালোভাবে এই কাজটা করতে পারবে। সেদিন মানাফের এক কথায় মায়া রাজি হয়ে যায় কাজ করার জন্য। মায়া তার বাবাকে ওদের ওই বাসার সামনে একটা বাড়িতে ফ্ল্যাট ভাড়া নেয়। মাহবুব আলম এখন মেয়েকে যখন ইচ্ছে দেখে যেতে পারেন। মায়াই তার বাবার দায়িত্ব নিয়েছে। মানাফের বাড়ির সবাই বেশ খুশি হন এই কাজে। তাদের কোনো আপত্তি নেই এই ব্যাপারে। মেয়ে বাবাকে দেখবে এটাই স্বাভাবিক। তবে এই সমাজে বেশিরভাগ ফ্যামিলিতেই মেয়েদের তাদের বাবা মায়ের দায়িত্ব নিতে দেওয়া হয় না। এমনকি বিয়ের পর মেয়েদের জীবনটা হয়ে ওঠে 4 দেওয়ালের মাঝে বন্দি। মায়া মানাফের কেবিনে বসেই নিজের কাজ করছে। মায়া নিজের মতো করে তার কাজে ব্যস্ত, আর অন্যদিকে মানাফ আর চোখে বারবার তাকে দেখছে আর মুচকি হাসছে। মায়া তার কাজ বন্ধ করে মানাফের দিকে তাকাতে দেখে মানাফ তাকেই দেখছে আর হাসছে। সে একবার নিজের দিকে তাকায়, তা আর মনে মনে ভাবতে থাকে, তাকে কি আর জোকারের মতো লাগছে? নাহলে মানাফ তাকে দেখে এভাবে ঠোঁট টিপে হাসছে কেন? আমাকে কি জোকারের মতো লাগছে? মায়ের কথা শুনে মানাফ কিছুটা ভড়কে যায়। নিজেকে সামলে নিয়ে বলে, না তো, কেন? তাহলে এভাবে তাকিয়ে হাসছো কেন? আজ আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে। অবশ্য আপনাকে সবসময় সুন্দর দেখায়। তোমার কি আমাকে আপনি করে ডাকা বন্ধ হবে না? আমি যে আপনাটাকে বেশি ভালোবাসি। মানাফের কথা শুনে মায়ার ঠোঁট মিষ্টি হাসি ফুটে ওঠে। মানাফের দৃষ্টির আড়ালে এক নজর তাকে দেখে নেয় মায়া। তাকে হাসলে খুব কিউট লাগে মায়ার কাছে। সকালে যখন মায়া মানাফের আগেই ঘুম থেকে উঠে পড়ে, তখন মন ভরে তাকে দেখার সুযোগ মেলে তার। এই লুকোচুরি খেলা বেশ উপভোগ করছে মায়া। মানাফ অনেকবার তার অনুভূতিগুলোকে তার কাছে তুলে ধরেছে, তবে মায়ের কাছে থেকে এখনও ইতিবাচক বা নেতিবাচক কোনো উত্তরই পায়নি মানাফ। সে মায়ার অনুভূতিগুলোকে খুব করে অনুভব করতে পারে। ভালোবাসি বললেই ভালোবাসা হয়ে যায় না। মায়া নিজের মাঝে মানাফের জন্য কিছু অনুভব করে সবসময়। দ্বিতীয়বার কাউকে ভালোবেসেছে সে, তবে ভালোবাসার কথাটা মুখ ফুটে বলার সাহস হয়ে ওঠেনি এখনও। সে চায় তার অব্যক্ত অনুভূতিগুলোকে মানাফ নিজ থেকে বুঝে যাক। যা সে মুখে বলতে পারে না, সেটা যেন মানাফ চট করে বুঝে ফেলুক। পরন্ত বিকেল, পশ্চিম আকাশে সূর্য হেলে পড়েছে, তবে আকাশে সূর্যের লাল আভা এখনও বিদ্যমান। পাখিরা ডানা ঝাপটে নিড়ে ফেরার প্রস্তুতি নিচ্ছে। মানব মায়াকে নিয়ে সবেমাত্র অফিস থেকে বের হয়েছে। সন্ধ্যার এই সময়টায় যান চলাচল একটু বেশিই থাকে। বাইকটা খুব সাবধানেই চালাচ্ছে মানব।
পেছনেই মায়া তাকে জড়িয়ে ধরে বসে। প্রায় ৪৫ মিনিট পর ওরা বাসায় এসে পৌঁছায়। এর মধ্যে ২০ মিনিট ওদের জ্যামের মাঝে বসে থাকতে হয়েছে। বাসায় আসতেই মায়া দেখতে পায় তার ফুপিমণি পুরো পরিবার নিয়ে এসেছে। অবাক করার বিষয় হচ্ছে এখানে রুহানিও আছে, সাথে দুজন অচেনা কেউ রয়েছে যাদের মায়া চেনে না। মায়াকে দেখা মাত্রই আশা উঠে আসে। মানাফও বুঝতে পারছে না হঠাৎ করে ওনারা কেন এসেছেন। মায়া আশাকে জিজ্ঞেস করে রুহানির কথা। আশা বলে, ভাইয়া আর রুহানি আপুর আবার বিয়ে ঠিক হয়েছে। ও ভাইয়াকে খুব ভালোবাসে। জানো আপু, রুহানি আপু ভাইয়ার জন্য সুইসাইড করতে গিয়েছিল। বলিস কি? হ্যাঁ, এই তো কিছুদিন আগে ওনারা বাংলাদেশে এসেছে। রুহানি আপু অনেকবার চেষ্টা করেছে ভাইয়াকে মারানোর, কিন্তু বারবার হতাশ হয়ে ফিরছিল। 2 দিন আগে ভাইয়াকে বিয়ের জন্য রাজি করাতে সক্ষম হয়েছিল রুহানি আপু। ওহ, যাক ভালোই হয়েছে। আচ্ছা, রুহানি আপুর পাশে দুজনকে? আপুর বাবা মা। সবাই ড্রয়িং রুমে বসে কথা বলছেন। মায়া মানাফকে নিয়ে রুমে চলে আসে। সে মানাফের আগে ফ্রেশ হয়ে নেয়। তারপর রান্নাঘরে সে মানাফের জন্য 1 গ্লাস ঠান্ডা শরবত বানিয়ে নিয়ে যায়। সারাদিনের কাজের ব্যস্ততায় বেশ ক্লান্ত অনুভব হচ্ছিল মানাফের। সাবান নিয়েও যেন এই ক্লান্তি যাচ্ছিল না। মনে মনে ভাবছিল ঠান্ডা কিছু পান করলে ভালো হতো। তখনই মায়া হাতে করে 1 গ্লাস পানীয় কিছু এনে তার হাতে দেয়। মানাফ গ্লাস নিয়ে অর্ধেক খেয়ে মায়াকে ফিরিয়ে দেয়। পুরোটা শেষ হয়নি বলে মায়া জিজ্ঞেস করে, পুরোটা খেলো না কেন? আপনি নিজেও কিছু খাননি, বাকিটা আপনি খেয়ে ফেলুন। আমি পরে কিছু খেয়ে নেব, এটা তুমি খেয়ে নাও। ভাগাভাগি করে খেলে ভালোবাসা বাড়ে। কথাটা বলে মায়া চোখের দিকে তাকিয়ে চোখ টিপ দেয়। মায়া গ্লাসের বাকি শরবতটুকু খেয়ে ফেলে। তারপর গ্লাসটা নিয়ে রান্নাঘরে আসে। আবার সবার জন্য একা হাতে নাস্তা বানানো শুরু করে। ফারিনা মাহমুদও উঠে এসে মায়ার সাথে হাতে হাত লাগাতে থাকেন। মানব কিছুক্ষণ ফ্যানের নিচে বসে থেকে ড্রয়িং রুমে এসে তার বাবার পাশেই বসে। মায়া আর ফারিনা মাহমুদ সবাইকে নাস্তা দিতে থাকে। সবার খাওয়া হয়ে এলে আশরাফ আহমেদ শামীম মাহমুদের কাছে একটা কার্ড এগিয়ে দেন। মায়া বেশ ভালোই বুঝতে পারে এটা কিসের কার্ড। মানব তার বাবার কাছ থেকে কার্ডটা চেয়ে নিয়ে পড়তে থাকে। এটা আহান আর রুহানির বিয়ের কার্ড। ওদের বিয়ের কথা শুনে সবাই বেশ খুশি হয়। মায়ার এতে খুশি হয়েছে। খুশি না হবার তো কোনো কারণ নেই। দুজন মানুষ একে অপরকে ভালোবাসে। তাদের এই ভালোবাসাটা পূর্ণতা পেতে যাচ্ছে। মায়া তো সেই কবে তার একতরফা অনুভূতিগুলোকে মন থেকে মুছে ফেলেছে। সত্যি কি পুরোপুরিভাবে মুছে ফেলতে পেরেছে? হয়তোবা। মায়া তো দ্বিতীয়বার মানবকে ভালোবাসতে শুরু করেছে। তাই মনের মাঝে অন্য কারো ভাবনা না রাখাই সেহ। মানব একবার মায়ার দিকে তাকায়। মায়াকে খুশি দেখতে পায় সে। হঠাৎ করে মায়া মানবের কাঁধে ঢলে পড়ে। এমন হওয়ায় মানব অনেকটা ঘাবড়ে যায়। সবাই একসাথে বসে কথা বলছিল। মায়া তার পাশেই বসেছিল। মানব বারবার মায়ার গালে হাত রেখে ডাকতে শুরু করে। তবুও মায়ার কোনো হুঁশ নেই। তার জ্ঞান না ফেরায় সে খুব ভয় পেয়ে যায়। মানব তাকে পাঁজো কোলে নিয়ে রুমে এনে শুইয়ে দেয়। এরপর তাড়াতাড়ি করে তাদের পরিচিত একজন ডক্টরকে কল করে। মানব মায়ার মাথার কাছে তার হাত ধরে বসে আছে। সবাই ওদের রুমেই আসছে মায়াকে দেখার জন্য। বেশ কিছুক্ষণ পর ডক্টর আসে। তিনি এসেই বলেন রুম থেকে ভিড় কমানোর জন্য। সবাই রুম থেকে বের হয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ায়। মানব এখনও মায়ার পাশেই আছে। ডক্টর একবার চেক আপ করে জানায় সারাদিন না খেয়ে এবং ক্লান্ত থাকার কারণে জ্ঞান হারিয়েছে। এতে ভয়ের কিছু নেই। জ্ঞান ফিরতেই যেন হালকা কিছু খাবার তাকে খাইয়ে দেওয়া হয়। কথাটা শোনা মাত্রই মানব যেন হাঁপ ছেড়ে বাঁচে। খুব ভয় পেয়েছিল সে মায়ার জ্ঞান না ফেরায়। মায়ের যখন জ্ঞান ফিরে তখন চোখ খুলে দেখে মানব তার হাতটা ধরে মাথার পাশেই বসে আছে। তাকে চোখ মেরে তাকাতে দেখেই মানব মায়াকে শোয়া থেকে উঠে বসায়। এরপর তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে আসে। ফারিনা মাহমুদ ছেলেকে দেখা মাত্রই মায়ার কথা জিজ্ঞেস করেন। মানব ওনাকে জানায় যে মায়ার জ্ঞান ফিরেছে। ফারিনা মাহমুদ মায়ার জন্য কিছু হালকা খাবার বেড়ে দেন মানবের কাছে। সে খাবার নিয়ে রুমে আসে। মায়া এখনও বিছানায় বালিশে হেলান দিয়ে বসে আছে। তাকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে। মানব গিয়ে মায়ের পাশে বসে খাবার খাইয়ে দিতে থাকে।
মায়া চুপটি করে খাবারটা খেয়ে নেয়। খাওয়ার পর মানাফ মায়াকে ঘুমানোর কথা বলে সে তার এক কথা শুয়ে পড়ে। মানাফ খাবার প্লেটটা নিয়ে যায়। ফারিনা মাহমুদ ছেলেকে খাবার বেড়ে দেন। মানাফ খেয়ে চলে আসে। লাইট অফ করে মায়ের পাশেই তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। মায়া এখনও ঘুমায়নি। সে ঘুরে মানাফের দিকে মুখ করে শুয়ে থাকে আর বলে, তুমি খুব ভয় পেয়ে গিয়েছিলে তাই না? আপনাকে হারানোর ভয় আমার ক্ষণে ক্ষণে হয়, শেষ নিঃশ্বাস অবধি আমি আপনাকে আমার পাশে চাই। আপনার কিছু হয়ে গেলে যে আমি শেষ হয়ে যাব মায়া। এমন কথা মুখেও আনবে না তুমি। আমি সব সময় তোমার পাশেই থাকবো ছায়া হয়ে। আচ্ছা, এত কথা না বলি, ঘুমিয়ে পড়ো। পরের দিন সকালে আহান আর রুহানি তাদের পরিবারের সাথে শপিং করতে এসেছে। দুজনের পছন্দ অনুযায়ী ম্যাচিং করে বিয়ের শপিং করা হচ্ছে। ওদের শপিং শেষ হতে হতে প্রায় বিকেল হয়ে আসে। অন্যদিকে আজ মানাফ অফিসে যায়নি, সারাক্ষণ মায়ার পাশেই ছিল। তাকে আজ সম্পূর্ণ বেড রেস্ট দিয়েছে মানাফ। সকালের নাস্তা আর দুপুরের খাবারটা মানাফ রুমে এনে খাইয়ে দিয়েছে। মায়ার এভাবে শুয়ে বসে থাকতে ভালো লাগছে না, তাই সে মানাফকে বলে বাইরে কোথাও থেকে ঘুরিয়ে নিয়ে আসতে। মানাফ এতে রাজি হয়ে যায়। সেই খুশিতে মায়া তাড়াতাড়ি করে রেডি হয়ে বসে থাকে। সারা বিকেল দুজনে একসাথে রিস্কায় করে ঘুরেছে। সন্ধ্যার দিকে মানাফ মায়াকে নিয়ে একটি শপিং মলে ঢুকে টুকটাক বাড়ির সবার জন্যই কেনাকাটা করে সে। মায়াকে একটা লাল টুকটুকে কাতান শাড়ি কিনে দেয় মানাফ। শাড়িটা লালের মাঝে সোনালি সুতোয় কারুকাজ করা। মায়েরও শাড়িটা খুব পছন্দ হয়। কেনাকাটা করার পর দুজনে একটা রেস্টুরেন্টে গিয়ে রাতে খাবার খেয়ে নেয় আর বাড়ির বাকিদের জন্য খাবার প্যাক করে নিয়ে নেয় মানাফ। আজ আহান আর রুহানির গায়ে হলুদ। সব আয়োজন কমিটি সেন্টারে করা হচ্ছে। আহান আর রুহানি স্টেজে বসানো হয়েছে কিছুক্ষণ আগেই। আহানের পাশে রুহানিকে খুব সুন্দরী দেখাচ্ছে, পাশাপাশি দুজনকে বেশ ভালোই মানায়, এমনটাই সবাই বলছে। আজও রুহানিকে খুব সুন্দর করে সাজিয়েছে পার্লারের মেয়েরা। আহান হলুদ রঙের পাঞ্জাবি পরেছে আর রুহানিকে হলুদ রঙের বাঙালি স্টাইলে শাড়ি পরানো হয়েছে। যদিও সে শাড়িতে খুব একটা কমফোর্টেবল ফিল করে না, তবুও একটা দিনেরই তো ব্যাপার, তাই পরে নিয়েছে। আশাও রুহানিকে তার ভাবি হিসেবে মন থেকে মেনে নিয়েছে। খুব এনজয় করছে তার ভাইয়ের বিয়েটা। মিতুল আহমেদ বারবার ওনার ভাইয়ের কাছে ফোন দিয়ে জানার চেষ্টা করছেন যে ওনারা কখন আসবেন। ওনাদের বেশ অপেক্ষা করে আছেন মিতুল আহমেদ। বেশ কিছুক্ষণ পর মানাফ তার পুরো পরিবার নিয়ে কমিউনিটি সেন্টারে আসে। জ্যামের কারণে ওদের আসতে কিছুটা দেরি হয়েছে। মানাফের বাবা মা এবং মাহবুব আলম গিয়ে মিতুল আহমেদ আর ওনার স্বামীর পাশে গিয়ে দাঁড়ান। মারুফ মীরাকে সামলাচ্ছে। তার এখন 7 মাস চলছে। তার চলাফেরা করতে খুব একটা অসুবিধা হচ্ছে না বলে এখানে এসেছে। মায়া আর মানাফ দুজনে ম্যাচিং করে শাড়ি আর পাঞ্জাবি পরেছে। মায়া যখন সন্ধ্যের দিকে এখানে আসার জন্য রেডি হচ্ছিল, তখন কোত্থেকে মানাফ এসেছে তার চুলে খোপায় সযত্নে বেলি ফুলের মালা পরিয়ে দিয়ে যায়। যখন তারা রেডি হয়ে রুম থেকে বের হয়, তখন ফারিনা মাহমুদ তাদের দেখে বলেন, মাশাআল্লাহ, আমার ছেলে মেয়ে দুটোকে খুব সুন্দর দেখাচ্ছে, কারণ নজর যেন না লাগুক। কথাটা বলেই তিনি তার চোখের কাজল দুজনের কানের পেছনে লাগিয়ে দেন। ওনার এমন কাজে কিছুই বলে না মায়া আর মানাফ, বিনিময়ে মুচকি হাসে। মানাফ মায়ার হাত ধরে স্টেজের কাছে যায়। মারুফ ও মীরাকে সেখানেই নিয়ে যায়। দুটো মেয়ে এসে রুহানির হাতে মেহেন্দি দিয়ে দিতে থাকে। আশা এসে মায়াকেও সেখানে নিয়ে যায়। রুহানির হাতে মেয়ে দুটো খুব সুন্দর করে মেহেন্দি দিয়ে দেয়। আশা একটা মেয়েকে বলে মায়ের হাতেও সুন্দর করে মেহেন্দি লাগিয়ে দিতে। আশার কথা একটা মেয়ে এগিয়ে আসে, হাতে তালুতে সুন্দর করে মানাফের নামটা লিখে দেয়। আশা আর মীরাকেও মেহেন্দি দিয়ে দেওয়া হয়। তারপর একে একে গায়ে হলুদের কার্যক্রম শুরু করে দেওয়া হয়। মারুফ মীরাকে নিজ হাতে বিরিয়ানি খাইয়ে দিতে থাকে। এদিকে মায়ারও খুব খিদে পেয়েছে, কিন্তু 2 হাতে মেহেন্দি থাকায় কিছু খেতেও পারছে না। সে আস্তে করে মানাফকে বলে, শোনো না। বলুন, আমি শুনছি। আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা, আপনি এখানে বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। মানাফ উঠে চলে যায়। মায়া স্টেজের দিকে তাকিয়ে দেখে আহান রুহানিকে খাইয়ে দিচ্ছে। এরই মাঝে অনেকের মধ্যমণি হয়ে ওঠে ওরা। মায়া সেখান থেকে চোখ ফিরিয়ে নেয়। কিছুক্ষণ পর মানাফ খাবার নিয়ে আসে। মায়া হাত ধুয়ে ফেলার জন্য বসা থেকে উঠে দাঁড়ায়। মানাফ তাকে আটকে দিয়ে বলে, কোথায় যাচ্ছেন? হাত ধুয়ে আসতে। কেন? খাবো না। আমি কি বলেছি আপনাকে হাত ধুয়ে আসতে? আমি থাকতে আপনি হাতে খাবেন কেন? আমি নিজের হাতে আপনাকে খাইয়ে দেব। দেখি হা করুন।
মায়া আর কোনো কথা না বাড়িয়ে নিজের জায়গায় বসে পড়ে। মানাব তাকে খাইয়ে দিতে শুরু করে। ফারিনা মাহমুদ আর শামীম মাহমুদ দূর থেকে ওনাদের দুই ছেলের কাণ্ড দেখছেন। ছেলেদের বউদের প্রতি এমন ভালোবাসা দেখে সত্যি খুব খুশি ওনারা। রাতে খুব দেরি করে বাড়িতে ফেরে মানাফ আর মায়া। মারুফ মীরাকে আর তার বাবা মাকে নিয়ে আগেই চলে এসেছিল। মিতুল আহমেদ ওনার ভাইকে কিছুতেই আজ যেতে দেবেন না বলে বায়না ধরেছেন। বোনের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আজ ওনাদের বাড়িতেই থেকে গেছেন মাহবুব আলম। অন্যদিকে মায়া আর মানাফের ফিরতে হয়েছে, কারণ রুহানির ইচ্ছে হয়েছিল অনুষ্ঠান শেষ না হওয়া অবধি যাতে ওরা এখানেই থাকে। কলিং বেল চাপতেই ফারিনা মাহমুদ দরজা খুলে দেন। এরপর তিনি রুমে চলে যান। মায়া দরজা আটকে দুজনেই রুমে চলে আসে। আজ মায়া মানাফের কিনে দেওয়া সেই টুকটুকে লাল কাতার শাড়িটা পরেছে। লম্বা চুলগুলো সমস্ত পিঠ জুড়ে মিলে দেওয়া, কানের একপাশে সাদা কাঠগোলাপ লাগানো। হালকা সাজে শ্যামাবতী এই নারীকে অপরূপ সুন্দরী লাগছে মানাফের কাছে। সেও মায়ার সাথে ম্যাচিং করে পাঞ্জাবি পরেছে। দুপুরের আগেই ওরা কমিউনিটি সেন্টারে চলে আসে। মীরার শরীরটা ভালো না থাকায় সে আসতে পারেনি। ফারিনা মাহমুদও বাড়ি থেকে গেছে মীরার কখন কি লাগে না লাগে তা দেখার জন্য। মারুফ আর তার বাবা শামীম মাহমুদ অফিসে গেছে। মানাফ আর মায়া কমিউনিটি সেন্টারে এসে তার বাবা মাহমুদ আলমকের সাথে দেখা করে আসে। জোহরের নামাজের পর আহান আর রুহানি বিয়ের কাজ শুরু হয়। রুহানিকে বউ সেজে বেশ ভালোই লাগছে মায়ার কাছে। খয়েরি রঙের লেহেঙ্গা পরেছে, সাথে বউ সাজা। আহান খয়েরি রঙের শেরওয়ানি পরেছে নিজের বিয়েতে। ওদের বিয়েতে সবাই খুব খুশি আছে। মিতুল আহমেদ ছেলের খুশিতে ভারী খুশি, তা ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে। সময় তার আপন গতিতে প্রবাহমান। সময় কারোর জন্যই থেমে থাকে না। সময়ের সাথে সাথে কিছু ভালোবাসার গভীরতায় দিন যেন বেড়েই যায়। মানাফ আর মায়ার ব্যাপারটাও ঠিক তেমন। বর্ষাকালের শুরুতে মুষলধারে মেঘ বর্ষিত হচ্ছে। বৃষ্টির কারণে গাড়ির কাচ ভেদ করে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। মানাফ গাড়ি ড্রাইভ করছে, মায়া তার পাশেই বসে। পিছনে মারুফ মীরাকে আগলে ধরে বসেছে। মীরা ক্রমাগত ব্যথায় তড়পাচ্ছে। রাতের খাবার খাওয়ার পর থেকেই মীরার পেটে খুব অস্বাভাবিক ব্যথা হচ্ছিল। মাঝে মাঝে বেবি নড়াচড়া করলেও ব্যথা হয়, তবে আজকের ব্যথাটা যেন অন্যরকম। সে বিছানায় বসে তড়পাচ্ছিল। মারুফ আর মানাফ এখনও বাড়ি আসেনি, হয়তো বৃষ্টির জন্য আটকা পড়েছে। বাড়িতে মীরা আর মায়া ছাড়া কেউই নেই। ফারিনা মাহমুদের খালা মারা গিয়েছে 2 দিন হলো। তিনি আর শামীম মাহমুদ ওখানেই গেছেন। মায়া রান্নাঘরে এটো প্লেট ধুয়ে এসে মীরার কাছে আসে। এসে দেখে মীরা ব্যথায় কাতরাচ্ছে। সে তাড়াতাড়ি করে মীরার কাছে এসে তার হাতটা ধরে বলে, মীরা কি হয়েছে তোর, প্লিজ বল আমায়। আমি সহ্য করতে পারছি না মায়া, মারুফকে কল করে আসতে বল। তুই বস, আমি এক্ষুনি ভাইয়াকে কল করছি। মায়া দ্রুত মারুফকে কল করে, কিন্তু অপর পাশ থেকে কেউ রিসিভ করে না। উপায় না পেয়ে সে মানাফকে কল করে। কিছুক্ষণ সময় নিয়ে মানাফ কলটা রিসিভ করে। হুড়মুড় করে মায়া বলতে শুরু করে, হ্যালো, কোথায় আছো তুমি? হ্যালো মায়া, আমি কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো, তুমি কোথায় আছো? এই তো আমরা চলে এসেছি প্রায়। প্লিজ তাড়াতাড়ি বাসায় আসো, মীরার পেইন হচ্ছে। আসছি। বেশ কিছুক্ষণ পর মারুফ আর মানাফ বাড়ি ফিরে আসে। মারুফ দ্রুত মীরাকে পাজা করে তুলে নেয়। এরপর গাড়ি নিয়ে ওরা 4 জনেই বেরিয়ে পড়ে। অনেকক্ষণ পর মানাফ গাড়িটাকে হসপিটালের সামনে দাঁড় করায়। আস্তে করে পুনরায় কুলে তুলে নেয় মারুফ। হসপিটালের ভিতরে যেতেই নার্সরা ব্যস্ত হয়ে পড়ে। দ্রুত অপারেশনের ব্যবস্থা করতে থাকে। মীরাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণের মাঝেই অপারেশন শুরু হয়ে যায়। মারুফ ওটির বাইরে ক্রমাগত পায়চারি করছে। টেনশনে ঘেমে নিয়ে একাকার অবস্থা। মানাফ কল করে তার মাকে জানিয়েছে বিষয়টা। এর মাঝে মীরার ফ্যামিলিতেও জানায়। ওনারা যত তাড়াতাড়ি সম্ভব আসছে বলে জানিয়েছেন। মানাফ মারুফকে সাহস যোগায়। মায়া এক কোণে বসে ওটির দরজার পানে তাকিয়ে থাকে। মীরার জন্য মনে মনে আল্লাহর কাছে দোয়া চাইছে। পরের দিন সকালে ফারিনা মাহমুদ আর শামীম মাহমুদ হসপিটালে চলে আসেন। দুজনে খুব খুশি, তা ওনাদের মুখ দেখে বোঝা যাচ্ছে। মীরার বাবা মাও উপস্থিত আছেন এখানে। ওনার কাল রাতেই এসে গেছেন। মানাফ আর মায়া বাড়িতে গিয়েছে ওনাদের জন্য কিছু খাবার নিয়ে আসবে বলে। কাল রাত তো কারোরই খাওয়া হয়নি। সকালে শুধু একটু চা খাওয়া হয়েছে ওনাদের। ফারিনা মাহমুদ নাতিকে দেখার জন্য কেবিনে যান।
মারুফ মীরার মাথার কাছে বসে চুলে হাত বুলিয়ে দিচ্ছিলেন। ফারিনা মাহমুদ এসে চেয়ার টেনে বসেন। ছোট বাচ্চা ছেলেটা তার মায়ের পাশেই আরাম করে ঘুমোচ্ছে। ফারিনা মাহমুদ কিছুক্ষণ ওদের সাথে কথা বলে মীরার বাবা মায়ের কাছে যান। এরই মাঝে মায়ার মানাফ আসে খাবার নিয়ে। মীরার জন্য সে তেল ঝাল ছাড়া খাবার নিয়ে এসেছে। সে মীরাকে খাওয়ানোর জন্য কেবিনে যায়। মারুফ সহ বাকিরাও খেয়ে নেয়। মানাফ আর মায়া বাড়ি থেকে খেয়েই এসেছে। মায়া একবার ছোট বাচ্চাটার হাত স্পর্শ করে। হসপিটাল থেকে 4 দিন পর মীরাকে ডিসচার্জ করে দেয়। তুমুল বর্ষণের রাতে বাচ্চাটার জন্ম হয়েছে বলে মায়া ছেলেটার নাম রেখেছে বর্ষণ মাহমুদ। সবার ওই নামটা খুব পছন্দ হয়েছে। আজই ছেলের আকিকা দিয়ে দেয় মারুফ। আহানের পরিবার থেকে সবাই এসেছে ছোট বাচ্চাটাকে দেখার জন্য। রুহানি একবার বর্ষণকে কোলে নেয়। আহান একবার মায়ার দিকে তাকায়। নিজের ব্যবহারে সে খুব অনুতপ্ত। মায়ার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছে। সে চাইছে মায়ের কাছে ক্ষমা চাইতে। মায়া তখন একপাশেই দাঁড়িয়ে ছিল। আহান গিয়ে তাকে বলে, এর আগে আমি অনেকবার তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, অসম্মান করেছি, তোমার মনে বহুবার কষ্ট দিয়েছি। পারলে তুমি আমায় ক্ষমা করে দিও। তোমার গায়ের রং নিয়ে যা নয় তাই বলেছি। আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই মায়া, তুমি সাধারণের মাঝে অসাধারণ। আপনাকে ক্ষমা চাইতে হবে না ভাইয়া, ওসব এখন আর গায়ে মাখি না। আর জানেন তো, কেউ একজন আমি যেমন ঠিক তেমন ভাবেই আমাকে ভালোবাসে। আমার জন্য এটাই যথেষ্ট। কথাটা বলে মায়া আহানের থেকে দূরে সরে যায়। আহান গিয়ে রুহানির হাতটা ধরে। রুহানি 1.5 মাসের প্রেগনেন্ট। আহান খুব যত্নশীল লুহার প্রতি। বড্ড ভালোবাসে সে এই মেয়েটাকে। দুজনে খুব সুখেই আছে। তবে মায়ের কাছে ক্ষমা চাওয়াটা আহানের জন্য খুবই প্রয়োজন ছিল। রাতে মানাফ রুমে এসে দেখে মায়া নেই। হয়তো ওয়াশরুমে গেছে, আর নয়তো বেলকনিতে। সে দরজা আটকে বেলকনিতে গিয়ে দেখে মায়া দাঁড়িয়ে আছে। সে গিয়ে পাশে দাঁড়াতেই মায়া তার হাতটা ধরে রুমের ভিতরে চলে আসে। বিছানায় দুজনে পাশাপাশি বসে ছলছল দৃষ্টিতে মানাফের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর তার হাত থেকে প্রেগনেন্সির কিটটা মানাফকে দেয়। সেখানে 2টো দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। 7 বছর পর আজ বর্ষণের জন্মদিন। পুরো বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আজ আহানদের পরিবারকেও ইনভাইট করা হয়েছে। বর্ষণের সব পছন্দের খাবার রান্না করেছে মায়া আর মীরা মিলে। মায়া রুমে এসে দেখে তার মেয়ে মেঘলা চুপ করে বিছানায় বসে আছে। সে গিয়ে মেয়ের পাশে বসে বলে, কি হয়েছে আমার মায়ের? চুপটি করে বসে আছে কেন? ভাইয়া আর আমার সাথে খেলছে না মাম্মা, আরুষি আপুর সাথে খেলছে। ও এই ব্যাপার। আরুষি তো আমাদের গেস্ট, তাই না? তাহলে ভাইয়া একটু খেলুক, তুমিও রেডি হয়ে ওদের সাথে খেলবে, ঠিক আছে? আচ্ছা। মায়া মেঘের জন্য আলমারি থেকে নতুন জামা বের করে দেয়। চুলগুলোকে সুন্দর করে বেঁধে দিয়ে সাদা জামার সাথে ম্যাচিং করে মাথায় ক্রাউন পরিয়ে দেয়। মেয়েকে নিয়ে মায়া ড্রয়িং রুমে আসে। মানাফ আর আহান একসাথেই দাঁড়িয়েছিল। মানাফ গিয়ে মেঘকে কুলে তুলে নেয়। মেয়ের গালে চুমু দিয়ে বলে, এই তো আমার রাজকন্যা। কিছুক্ষণ পরেই বর্ষণকে কেক কাটতে বলা হয়। কেক কেটে সে সবাইকে এক এক করে খাইয়ে দেয়। অনুষ্ঠান শেষে সবাই চলে যায়। অনেকক্ষণ ধরে মেঘ বর্ষণের সাথে কথা বলছে না দেখে সে নিজেই তার কাছে যায়। তাকে দেখে মেঘ বলে, আমি খুব রাগ করেছি ভাইয়া। কেন? তুমি আরুষি আপুর সাথে খেলো, কিন্তু আমার সাথে খেলো না। মেঘ কি খুব রাগ করেছে? তো তার রাগ কিভাবে ভাঙানো যায়? রাগ ভাঙানো যাবে না। এগুলো পেলে কি মেঘের অভিমান ভাঙবে না? বর্ষণ অনেকগুলো চকলেট তার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মেঘের চকলেট ভীষণ পছন্দ। চট করে বর্ষণের হাত থেকে সবগুলো চকলেট নিয়ে নেয়। বর্ষণ এক গালে হেসে বলে, এইবার অভিমান ভেঙেছে। কিছুক্ষণ আগেই মায়া মেঘকে ঘুম পাড়িয়েছে। মেয়েকে ঘুম পাড়িয়ে ওয়াশরুমে গিয়ে শাড়িটা পাল্টে নেয়। রুমে এসে দেখে মানাফ বেলকনিতে দাঁড়িয়ে আছে। সেও সেখানে চলে যায়। মানাফের পাশে দাঁড়িয়ে তার কাঁধে মাথা রেখে বলে, সময় কত তাড়াতাড়ি বয়ে যায়, তাই না? এই তো সেদিন আমাদের মেঘ এইটুকুন ছিল। ভালোবাসাগুলো এভাবেই বেঁচে থাকুক আজীবন। ভালোবাসা কখনো রূপ গুণ দেখে হয় না, ভালোবাসা তো হয় কারণে অকারণে। এটা সম্পূর্ণ মনের ব্যাপার।